সুজাতা খাঁয়ের সঙ্গে সৌমিত্র খাঁয়ের সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তি আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ প্রশ্ন করে, এটা করা উচিত নয়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কেউ যদি প্রশ্ন করে তার মেয়ের সম্পর্কে, তার জামাই সম্পর্কে, এবং সেখানে যদি কটূক্তি করে, তার কীরকম লাগবে? এগুলো হচ্ছে মানে ভয়ঙ্কর রুচিহীনতা। আসলে তৃণমূলে এখন প্রতিযোগিতা চলছে, কে কত অসভ্যতা করে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে আমি আপনার লোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র মানুষ, তিনি এর আগেও সাংসদ ছিলেন, তিনি সংসদে গেছেন, সংসদের রীতি নীতি, তার সংস্কৃতি এবং সংসদের যে গরিমা, এটা তার জানা উচিত। কিন্তু দুর্ভাগ্য, তিনি ওখানে গিয়ে চেঁচাচ্ছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। আপনি দেখবেন তৃণমূলের যে কোনো নেতা মন্ত্রী যখন এতে বসে, সংবাদ মাধ্যমে বা আপনাদেরকে সাক্ষাৎকার দেয়, অন্তত কয়েকশোবার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, এই কথাটি বলতেই হবে। একটা শৌচাগারের উদ্বোধন হোক আর ওই পঞ্চায়েতে মুরগির ছানা বিতরণ হোক, সমস্ত জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা কথাটা বলতেই হবে, না হলে কিন্তু তার চাকরি নট। দেখুন, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো, এই কারণে যে তিনি একেবারে প্রশাসনিক সভায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকলের সামনে প্রকাশ্যে বললেন তৃণমূল দলের সবাই চোর। কিন্তু প্রকাশ্যে এরকম হাওয়ায় ছুড়ে দিচ্ছেন এবং সারা সমস্ত ডিএম, এসপি, এসডিও, বিডিও থেকে শুরু করে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের 99% কর্মচারী, আধিকারিক, তাদের সবাইকে অসৎ বলছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? তিনি কিভাবে এরকম সারা সমস্ত সকলকে দুর্নীতিগ্রস্ত বলছেন? তা তিনি টাকা খাওয়ার মাস্টারদের যদি জনপ্রতিনিধি করেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বলেন সব প্রার্থী হচ্ছে আমি, উনি তো বলেন 292টা কেন্দ্রে প্রার্থী হচ্ছে আমি। লোকসভা নির্বাচনে বলেছেন যে 42টা লোকসভা কেন্দ্রে আপনারা মনে করবেন প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি। তা উনি তো নিজেই প্রার্থী বলছেন, ওনারই প্রার্থী, তাহলে দায় তো ওনার, তো উনি সেই দায় নিচ্ছেন না কেন? তা উনি সুজিত বোসের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? এবং মমতা ব্যানার্জি করছেন কি অত্যন্ত কৌশলে, একদিকে তিনি বরের ঘরের মাসি, অন্যদিকে কনের ঘরের পিসি। তিনি একদিকে সরকার চালাচ্ছেন, তার নির্দেশেই এই সমস্ত অন্যায়গুলো হচ্ছে, তার নির্দেশেই জবরদখল হচ্ছে, তার নির্দেশেই সরকারি সম্পত্তি তার দলের নেতারা বিক্রি করে দিচ্ছেন, এবং তিনি আবার বিরোধী স্বর হয়ে এগুলোর বিরুদ্ধে বলছেন। দেখবেন মাঝে মধ্যেই এই হকার হটাও অভিযান হয়, তারপরে কি হয় জানেন? এই প্রত্যেকটা হকারের থেকে একদম এলাকা নির্দিষ্ট করে তৃণমূলের নেতা মন্ত্রীরা, স্থানীয়, তারা কিন্তু তোলে, টাকা তোলে। একটা বিরাট কয়েকশো কোটি টাকার ব্যবসা প্রতিদিনে হয়, এবং এই হকারদের যখনই একবার হকার তোলো ইত্যাদি এই অভিযান হয়, তারপরে এই তোলার পরিমাণটা বেড়ে যায়। একদম চূড়ান্ত অশিক্ষা, চূড়ান্ত মানে সংস্কৃতিহীনতা এবং মানে রাজনীতির একটা নক্কারজনক অধ্যায়। বিজেপির বিরুদ্ধে আমার অনেক সমালোচনা আছে, কংগ্রেসে তারা তাদের দল এই করে, কিন্তু আপনি দেখবেন কখনো শপথ গ্রহণের মতো একটা পবিত্র অনুষ্ঠানে অন্য কোনো দলের আপনি পাবেন না, সাংসদদের পাবেন না যারা এই ধরনের অসভ্যতা করছে। তা রাহুল গান্ধী তো নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রতিদ্বন্দ্বী একজন মানুষ, হ্যাঁ, তিনি বিরোধী দলনেতা হয়েছেন। তা আপনি কখনো দেখেছেন রাহুল গান্ধী মোদিজিকে কোনো কটূক্তি করছেন বা সংসদে এই ধরনের অবব্যতা করছেন? এটা সংসদের রীতিনীতির বাইরে। কিন্তু ওখানে এই সাংসদদের যারা নির্বাচিত হয়ে গেছেন তৃণমূলের হয়ে, তাদেরকে প্রমাণ করতে হবে আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অত্যন্ত মানে একেবারে নেতৃত্বে চলছি, এবং তারা ছাড়া সারা ভারতবর্ষে কেউ নেই। যে কারণে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে। এটা যে সারা ভারতবর্ষের মানুষ দেখছেন, এবং শিক্ষিত মানুষ, যারা সৃষ্টিশীল মানুষ, ক্রিয়েটিভ মানুষ, হ্যাঁ, তারা রুচিশীল মানুষ, তারা যে এই বিষয়টায় বাংলার মান মর্যাদা হানি হয়ে যাচ্ছে বলে কষ্ট পাচ্ছেন এবং এই আচরণের তীব্র নিন্দা করছেন, এতে এদের কিছু আসে যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী সভায় ওই সুজাতা খাঁকে দেখিয়ে তার সম্পর্কে, তার মানে পূর্বতন স্বামী সম্পর্কে যেসব কথা প্রকাশ্য সভায় বললেন, আমি জানি না একজন মহিলা হয়ে একজন মহিলার এত বড় অসম্মান কেউ করেছেন কিনা। কিন্তু এরা দেখুন এতটাই নির্লজ্জ, ওখানে কিন্তু ওই ভদ্রমহিলা প্রার্থী তিনি কিন্তু একবারের জন্য প্রতিবাদ করেননি, সুজাতাকে একবারের জন্য বলেননি যে সৌমিত্র খাঁয়ের সঙ্গে আমার সম্পর্ক বা বিবাহ বিচ্ছেদ এটা ব্যক্তিগত বিষয়, আপনি কেন রাজনৈতিক মঞ্চে আপনি এই বিষয়টা টেনে আনছেন।
এবং সংসদ ভবনে টেনে নিয়ে যাচ্ছে একজন প্রতিনিধি সৌমিত্র খা, তার সম্পর্কে আপনার প্রচুর সমালোচনা থাকতে পারে। যদি আপনার বিদ্যে বুদ্ধি যুক্তি থাকে এবং তার বিরুদ্ধে সমালোচনা করার মতো থাকে, দম থাকে, আপনি সমালোচনা করুন। ভালো ভাষায় ভদ্র ভাষায় সমালোচনা করা যায় না? এই বাংলায় হরিপদ ভারতী ছিলেন, ওই সংসদে পশ্চিমবাংলা থেকে সিপিএম সাংসদ গিয়েছিলেন জ্যোতির্ময় বসু, প্রণব মুখুজ্জে ছিলেন, এরা মানে অসাধারণ বক্তব্য রাখতেন। এবং বিজেপির ছিলেন অটল বিহারী বাজপেয়ী, যখন বক্তব্য রাখতেন তার তীক্ষ্ণ মানে বক্তব্যে কংগ্রেস পক্ষ একেবারে হয়ে যেত মানে। কিন্তু তার এই যে রসবোধ, লালু প্রসাদ যাদব, যার সম্পর্কে অনেক কথা বলা যায়, সংসদটাকে একটা মানে উচ্চ মানের জায়গায় নিয়ে গিয়েছিলেন। একটা রসিকতার মধ্যে কিভাবে ভদ্রতা বজায় রেখে সমালোচনা করা যায় দেখিয়েছেন। তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এতদিন থেকে এটা শিখলেন না? সৌমিত্র বন্দ্যোপাধ্যায় বউকে হারিয়ে এসছেন কি কাকে সৌমিত্র খাঁ, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সুজাতা খাঁয়ের সঙ্গে সৌমিত্র খাঁয়ের সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ প্রশ্ন করে, এটা করা উচিত নয়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কেউ যদি প্রশ্ন করে তার মেয়ের সম্পর্কে, তার জামাই সম্পর্কে, এবং সেখানে যদি কটূক্তি করে, তার কীরকম লাগবে? এগুলো হচ্ছে মানে ভয়ঙ্কর রুচিহীনতা। আচ্ছা, আপনি কি দেখেছেন, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনি দেখেছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা কোনো সাংসদ যখন শপথ নিচ্ছেন বা তারা করছেন, অন্য কোনো দলের, সে বিজেপি বলুন, কংগ্রেস বলুন বা অন্য যে কোনো দল বলুন, তারা এই ধরনের অবব্যতা করেছে? কারণ তারা রাজনীতিটা গঠনমূলক রাজনীতি করে এবং তাদের রাজ্য বা দেশের স্বার্থে তারা রাজনীতি করে, তাদের দলটা তারা বোঝে এবং তারা বোঝে সংসদটা হচ্ছে একটা গরিমার জায়গা, সংসদটা একটা পবিত্র জায়গা, এখানে আইন তৈরি হয় এবং এই সংসদ সারা ভারতবর্ষের মতো এই বিশাল দেশটা কিভাবে চলবে, দেশের মানুষের জীবনযাত্রা প্রণালী কিভাবে হবে, তার উন্নয়ন কিভাবে হবে, মানুষের জীবন যে নিয়ন্ত্রিত হবে যে আইনের দ্বারা, সেই আইন তৈরি করে এই সংসদ হচ্ছে গণতন্ত্রের সবথেকে পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় ঢোকার জন্য একটা যোগ্যতা লাগে। খুব দুঃখের সঙ্গে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে যাদেরকে নির্বাচনে লড়িয়েছেন এবং যারা নির্বাচনে জিতেছেন, তাদের মধ্যে অধিকাংশের এই যোগ্যতা নেই বলেই তাদের এক এবং একমাত্র কাজ সংসদে এই ধরনের অসভ্যতা করে যেন তেন প্রকারেণ সংবাদ মাধ্যমে আসা এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করা, যাতে দলে তাদের পোস্টিংটা একটু বেশি হয়, দিদিমণি বা খোকাবাবুর কাছে তাদের একটু বেশি আদর হয়। এটা অত্যন্ত অবব্যতা, এর মানে তীব্র নিন্দা করছি এবং এই ধরনের আচরণ কোনো রুচিশীল মানুষ সমর্থন করবেন না। সত্যি কথা বলতে কি, একজন বাঙালি হিসেবে তৃণমূল কংগ্রেসের এমপিদের এই আচরণে লজ্জা বোধ করছি। যে কথাটা বিরোধীরা এতদিন বলে আসছিলেন, যে কথাটা সাংবাদিকরা বিভিন্ন সময় বলছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছিল, মাননীয় মুখ্যমন্ত্রী খোলাখুলি বললেন সবাই চোর। আমি ওনার একটা বিবৃতি উনি যে বলেছেন সেটা আমি তুলে ধরছি। বিবেক কুমারকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের সচিব করা হয়েছে। তা উনি বিবেক কুমারকে বলছেন, বিবেক, তোমাকে ভূমি দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে, 1% ভালো পাবে, বাকিরা সব শেষ করে দিচ্ছে, সব দুর্নীতিগ্রস্ত। জমির তালিকা পুরো চেয়ে নিয়ে অফিসারদের রদবদল করো। সারকি এবং মনোজ পন্থকে অনেকবার বলেছি, কিচ্ছু কাজ হয়নি। আজ থেকে তোমাকে ক্লিন করার দায়িত্ব দেওয়া হলো, কারোর কথা শুনবে না, প্রয়োজনে আমারও নয়। এখন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী, 10 বছর ধরে তার দায়িত্বে এই মন্ত্রিসভা মন্ত্রিত্ব রয়েছে। তা তিনি এমন মন্ত্রী, তার অনুপ্রেরণায়, তার কথায় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের 1% কর্মী আধিকারিক বাদে বাকি সবাই দুর্নীতিগ্রস্ত। তা তিনি পদত্যাগ করছেন না কেন? তিনি এমন মন্ত্রী যে তার অনুপ্রেরণায় তার দপ্তরের, তার যে দপ্তর তার অধীনে, তার দপ্তরে 99% কর্মী অসৎ, 99% কর্মী আধিকারিক সব শেষ করে দিচ্ছে। আসলে ডিএম, এসপি বা এসডিও এদের সম্পর্কে যা বলেছেন, প্রশ্ন হচ্ছে যে সরকারি দপ্তরে সরকারি নিয়মে কেউ দুর্নীতি করলে যে কোনো অফিসার বা কর্মী, তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে দুর্নীতি ধরার ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থাগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে
পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রীর, সিআইডি মাননীয় মুখ্যমন্ত্রীর, অ্যান্টি করাপশন ব্যুরো মাননীয় মুখ্যমন্ত্রীর, ভিজিলেন্স কমিশন মাননীয় মুখ্যমন্ত্রী। তা মাননীয় মুখ্যমন্ত্রী যদি সৎ স্বচ্ছ প্রশাসন চান, তিনি যে ডিএম বা যে এসডিও বা যে এসপি বা যে আইসি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে তদন্ত করাবেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে সরকারি নিয়মে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। কিন্তু তিনি ভুলে গেছেন, তার দলের সাংসদ, তার দলের নেত্রী দোলা সেন বলেছিলেন 25% টাকা তোলাবাজি, কাটমানি এবং এই দুর্নীতির 25% টাকা স্থানীয় স্তরে থাকে, বাকি 75% টাকা কালীঘাটে যায়। প্রতিবাদ হয়নি। তাহলে এই 75% টাকার ভাগিদাররা বাকিদেরকে এইভাবে প্রকাশ্যে দাগিয়ে দেবেন? কোনো অসৎ দুর্নীতিগ্রস্ত কর্মচারী আধিকারিক তাদেরকে আমি সমর্থন করি না এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য? একটা দপ্তরে 99% কর্মী আধিকারিক অসৎ। তাই যদি হয় দপ্তরটাকে তুলে দিন, সেখানকার ওই 99% কর্মীদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা নিন। কিন্তু খোলা ফাঁকা এরকম আওয়াজ দিচ্ছেন এবং কর্মচারীদের, কর্মী সমাজকে একটা জনসাধারণের একটা গণশত্রুতে পরিণত করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি আজকে দেখলেন আজকে হচ্ছে? উনি যেদিন থেকে ক্ষমতায় আসছেন সেদিন থেকেই সরকারি জমি তৃণমূলের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা বেচে দিচ্ছেন, সেখানে দখলদার বসাচ্ছেন, তা দিয়ে বিপুল পরিমাণ টাকা নিচ্ছেন এবং সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে। সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, বোর্ড তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ যদি থানায় করা হয় তাহলে যিনি অভিযোগ করছেন হয় তার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, না হলে তাকে বিভিন্ন অন্য মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, কোনো প্রোটেকশন পাচ্ছেন না। এখানে যারা শিল্প স্থাপন করতে আসছেন তোলা না দিলে বেধড়ক পেটানো হচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো উনি আজকে প্রথম জানলেন? ওনার জনপ্রতিনিধিরা, ওনার দলের জনপ্রতিনিধিরা যে সবাই চোর এটা তো সকলেই জানে এবং এই চুরিটাকে তো উনি এন্ডোর্স করে এসছেন 10 বছর ধরে। ওনার ক্ষমতা থাকলে উনি শাস্তি দিন, কিন্তু এইভাবে ফাঁকা আওয়াজ দেবেন না। যখন সারদা কেলেঙ্কারি ওই আব্দুল মান্নান আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে সারদার তদন্তের দাবি করেছিলেন, তা তখন দেখবেন মিছিল করে মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করেছিলেন যে আমি চোর, মদন চোর, টুম্পাই চোর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা এখন একজন মুখ্যমন্ত্রী তিনি মিছিল করছেন যে আমি চোর বলে, এটা সারা ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখা যায়নি। আবার তা তিনি তো টাকা খাওয়ার মাস্টারকে নির্বাচনে টিকিট দিচ্ছেন। যারা তার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতাই হচ্ছে তৃণমূলে, কে কত টাকা ওনার কাছে পৌঁছে দিতে পারবে। তা তিনি টাকা খাওয়ার মাস্টারদের যদি জনপ্রতিনিধি করেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বলেন সব প্রার্থী হচ্ছে আমি। উনি তো বলেন 292টা কেন্দ্রে প্রার্থী হচ্ছে আমি। লোকসভা নির্বাচনে বলেছেন যে 42টা লোকসভা কেন্দ্রে আপনারা মনে করবেন প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি। তা উনি তো নিজেই প্রার্থী বলছেন, ওনারই প্রার্থী, তাহলে দায় তো ওনার। তো উনি সেই দায় নিচ্ছেন না কেন? গণশক্তি পত্রিকায় বারবার বেরিয়েছে যে কালীঘাট অঞ্চলের 35টা প্লট জোর করে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা নিয়ে নিয়েছে। আমি জানি না, আমার কাছে এই তথ্য নেই যে সত্যি 35টা প্লট নিয়েছে কিনা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আইএনসিএ ডিপার্টমেন্ট আছে, প্রেস ডিপার্টমেন্ট আছে। এদের কাজ হচ্ছে বিভিন্ন খবরের কাগজে যে খবর বেরোয় বা আপনারা যে সমস্ত ভিডিও প্রচার করেন সেগুলো দেখা। সেখানে যদি কোনো অসত্য খবর প্রকাশিত হয় সরকার বা মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী সম্পর্কে, সেগুলোর প্রতিবাদ পাঠান তারা এবং হলে সেই সংবাদ মাধ্যম বা সেই সংবাদপত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেন। তা আজ পর্যন্ত গণশক্তি পত্রিকায় এই খবর বেরোনোর পরে বারবার এই খবর বেরিয়েছে, একাধিকবার, কোনো ব্যবস্থা কিন্তু নেননি। তাহলে 35টা প্লট কালীঘাটে জোর করে মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা দখল করে নিয়েছেন, এটা তাহলে স্বীকার করে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তা তিনি কোন মুখে অন্য দখলের কথা বলেন? কোন মুখে? আগে তো এই 35টা যে প্লট তিনি দখল করেছেন তার পরিবারের লোকেরা বলে অভিযোগ, সেই ব্যাপারে তিনি তদন্ত করাবেন নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে এবং সত্যি হলে সেই 35টা প্লট খালি করে দেবেন, পূর্বতন মালিকদের ফিরিয়ে দেবেন। আগে এই কাজটা করুন না, তারপরে বলুন। মুখ্যমন্ত্রী ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ব্যাপক ভূমি সংস্কার হয়েছিল। তারপরে 34 বছরের বাম শাসনে
ভূমি সংস্কারের একটা ধারাবাহিকতা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এসে ভূমি সংস্কারটা বন্ধ করে দিলেন। মনে রাখবেন, উনি হচ্ছেন ভূমি এবং ভূমি সংস্কার মন্ত্রী। কেন বন্ধ করে দিলেন? বন্ধ করে দিলেন এই কারণে যে এই যে সিলিং বহির্ভূত যে কৃষি জমি মানুষের হাতে আছে, বিপুল পরিমাণ মানুষের হাতে আছে, সেই জমিগুলোর মালিক যারা, তারা সবাই তৃণমূলের। কাজে এই তৃণমূলের হাতে থাকায় বিরাট পরিমাণ সিলিং বহির্ভূত উদ্বৃত্ত জমি যদি চিহ্নিত করে সরকারে ন্যস্ত করা হয়, তাহলে কায়েমি স্বার্থ রুষ্ট হবে। মুখ্যমন্ত্রী মুখে কি বললেন এর কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী যদি সত্যিই সুজিত বোসের এই আচরণে যদি মনে করেন যে রাজ্যের ক্ষতি হয়েছে, রাজ্যের বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, রাজ্যে বাইরে থেকে লোক এনে বসানো হচ্ছে, জবরদখলের নেতৃত্ব দিচ্ছেন সুজিত বসু, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন নিশ্চয়ই সত্যি। তাহলে সুজিত বসুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না? কেন সুজিত বসুকে তার মন্ত্রিসভা থেকে সরিয়ে দিচ্ছেন না? কেন সুজিত বসুকে জেলে পুচ্ছেন না? তার এই হিম্মত আছে? আজকে সেচ দপ্তরে সরস্বতী নদী আপনারা জানেন, একটা দীর্ঘ নদী, 77 কিলোমিটার বড় নদী, যেটা গঙ্গা থেকে বেরিয়েছিল এবং গঙ্গায় গিয়ে মিশেছিল। জোয়ার ভাটা হতো, সেখানে নৌকা চলতো, জাহাজ চলতো। এটা হাওড়া এবং হুগলিতে সরস্বতী নদী বিখ্যাত ঐতিহাসিক নদী, সেই গোটা নদীটা লোপাট হয়ে গেছে, কারণ নদীর সমস্ত জায়গা দখলদাররা দখল করে নিয়েছে। তো উনি তো 10 বছর ক্ষমতায়, সেই সরস্বতী নদী পুনরুদ্ধারে কী ব্যবস্থা নিয়েছেন? ইছামতি নদী, ওই এটা মোহনার কিছুটা অংশ বাদ দিলে বাকি সমস্ত জায়গায় ইছামতি নদী জবরদখল হয়ে গেছে। উনি কী ব্যবস্থা নিয়েছেন? উনি যে সিঙ্গুর থেকে রাজনৈতিক উত্থান ওনার হয়েছে, সেই সিঙ্গুরে ওনার স্নেহধন্য বেচারাম মান্না হচ্ছেন বিধায়ক, তিনি মন্ত্রী। ওই সিঙ্গুরে আপনি দেখবেন যে কানা নদী থেকে শুরু করে ঘিয়া কুন্তি সমস্ত নদীর একদম মানে নদী খাত জবরদখল হয়ে গেছে। কংক্রিটের তুলে পিলার তুলে দিয়ে সেই নদী খাতের মধ্যে কনস্ট্রাকশন করা হয়েছে, দোকানঘর থেকে আরম্ভ করে বাড়ি ইত্যাদি। ওনার হিম্মত আছে ওইগুলো সেচ দপ্তরকে নির্দেশ দেবেন যে ওই সমস্ত জবরদখল ভেঙে দাও? হিম্মত আছে? নেই। কারণ এই কায়েমি স্বার্থ এদের উপরেই, এদের টাকাতেই তার দল চলছে এবং তার দলের সবাই এই কাজে জড়িত। কাজেই এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আজকে যদি ভূমি সংস্কারের মাধ্যমে যে বিপুল পরিমাণ জমি সরকারের হাতে আছে, যে বিপুল পরিমাণ জমি জলাশয় সরকারের হাতে আছে, সেগুলো যদি প্রান্তিক ভূমিহীন চাষিদের মধ্যে বিতরণ করতেন, ঠিক যেটা ধারাবাহিকভাবে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা করে গেছেন, তাহলে আজকে এই 10 বছরে ভারতবর্ষে এই পশ্চিমবাংলার আর্থসামাজিক অবস্থাটাই পাল্টে যেত। তা তো হচ্ছে না। শুধু তাই নয়, এই সরকারের হাতে থাকা যে জলাশয় এবং জমি, সেগুলো দখল হয়ে যাচ্ছে। আজকে আপনি জলাশয় খুঁজে পাবেন না। গ্রামে গঞ্জে আগে আমরা সাঁতার কাটতাম, এখন সাঁতার কাটা দূরস্থান, একটু জল খুঁজতে গেলে কোনো পুকুর পাবেন না। একটার পর একটা পুকুর, জলাশয়, দিঘি ভরাট হয়ে সেখানে বড় বড় কনস্ট্রাকশান হচ্ছে, বেআইনি কনস্ট্রাকশান। এবং সেই কনস্ট্রাকশানে পুরসভা, পঞ্চায়েত, যেখানে পঞ্চায়েত পারমিশন দিচ্ছে না, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে পারমিশন নিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে। কটা ক্ষেত্রে উনি ব্যবস্থা নিয়েছেন? একটা আমি বলছি, আমি সিঙ্গুরের বাসিন্দা, ওনার যদি হিম্মত থাকে উনি সিঙ্গুরে তদন্ত করান যে কত জলাশয় ভরাট হয়ে সেখানে বহুতল তৈরি হয়েছে, কত নদীর খাত বুঝিয়ে সেখানে কনস্ট্রাকশন হয়েছে নদীর খাতের মধ্যে, সেচ দপ্তরের পিডাব্লিউডির কত জমি দখল হয়েছে, উনি করুন। একটা ব্লক ধরে উনি করুন, ওনার যদি হিম্মত থাকে। আসলে ফাঁকা আওয়াজ দিচ্ছেন কারণ কি? উনি বুঝতে পারছেন যে নির্বাচনে জিতেছি ঠিকই, কিভাবে নির্বাচনে জিতেছি সেটাও জানেন, কিন্তু মানুষের মধ্যে যে এইগুলো নিয়ে ক্ষোভ আছে এইটা কিন্তু উনি বুঝতে পারছেন। উনি মানুষের পালসটা ভালো বোঝেন, সেই জন্যে উনি এখন বিরোধীর ভূমিকা পালন করছেন। পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলো, আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে বলছি, এরা একেবারে অকার্যকর। যে ইস্যুগুলো নিয়ে আজকে এই সরকারকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়া উচিত ছিল, সেই ইস্যুগুলো নিয়ে বিরোধীরা ওই সংবাদ মাধ্যমে, টিভিতে আর আপনাদের ইউটিউব চ্যানেলে তারা কিন্তু কোনো গণ আন্দোলন গড়ে তুলছেন না। অর্থাৎ কার্যত বিরোধী পরিসরটা নেই। এবং মমতা ব্যানার্জি করছেন কি অত্যন্ত কৌশলে, একদিকে তিনি বরের ঘরের মাসি, অন্যদিকে কনের ঘরের পিসি। তিনি একদিকে সরকার চালাচ্ছেন, তার নির্দেশেই এই সমস্ত অন্যায়গুলো হচ্ছে,
তার নির্দেশেই জবরদখল হচ্ছে, তার নির্দেশেই সরকারি সম্পত্তি তার দলের নেতারা বিক্রি করে দিচ্ছেন, এবং তিনি আবার বিরোধী স্বর হয়ে এগুলোর বিরুদ্ধে বলছেন। আচ্ছা, আপনি বলুন তো, প্রশাসনিক সভায় উনি বারবার বিভিন্ন এরকম নাম করে বলেন এবং তার সিলেক্টিভ অংশ প্রকাশ হয়। এটা কোন ধরনের সংস্কৃতি? একজন সরকারি অফিসারের সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বলার অধিকার নেই, তার চাকরিগত সমস্যা রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে উনি এইভাবে সমস্ত কর্মচারী সমাজকে সাধারণ মানুষের কাছে দুর্নীতিগ্রস্ত অসৎ হিসেবে পরিগণিত করছেন, গণশত্রুতে রূপান্তরিত করছেন। এই জিনিস তো চলতে পারে না। ওনাকে স্পেসিফিক বলতে হবে, হ্যাঁ ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতি আছে, এবং যে সে দুর্নীতি করছেন পুর দপ্তর, ভূমি সংস্কার, রাজ্য সরকারের প্রতিটা দপ্তরে এখন দুর্নীতি আছে, অস্বীকার করা যাবে না। এবং এই দুর্নীতি করছে কারা? তার যে কর্মচারী সংগঠন রয়েছে তাদের নেতারা এই দুর্নীতির হচ্ছে পৃষ্ঠপোষক। আজকে বিরোধী কর্মচারী সংগঠন করেন এরকম একজন কর্মচারী, একজন আধিকারিক, একজন শিক্ষক, শিক্ষাকর্মী যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকেন তার ফাঁসি হয়ে যাবে। তাদের এই সাহসী হবে না যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন। দুর্নীতি তো তার প্রশ্রয়ে তার কর্মচারী সংগঠনের নেতা কর্মীরা করছেন এবং তার দলের নেতা কর্মীরা, জনপ্রতিনিধিরা করছেন। আজকে 12 বছর তিনি ক্ষমতা, বিভিন্ন জায়গায় ফুটপাতে বসে ব্যবসা করছে, তা আপনি সেগুলো সুসংহতভাবে তারা যাতে ব্যবসা করে, পথচারীদের অসুবিধাও না হয়, আবার তাদের ব্যবসাটাও চলে, এই ব্যবস্থা করুন না। তা করবেন না, দেখবেন মাঝে মধ্যেই এই হকার হটাও অভিযান হয়। তারপরে কি হয় জানেন? এই প্রত্যেকটা হকারের থেকে একদম এলাকা নির্দিষ্ট করে তৃণমূলের নেতা মন্ত্রীরা, স্থানীয়, তারা কিন্তু তোলে, টাকা তোলে। একটা বিরাট কয়েকশো কোটি টাকার ব্যবসা প্রতিদিনে হয়, এবং এই হকারদের যখনই একবার হকার তোলো ইত্যাদি এই অভিযান হয়, তারপরে এই তোলার পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ এই যে গরিব গুরব যে হকাররা চারিদিকে বসে আছে, যারা রুটি রুজি চেষ্টা করছে, তাদেরকে আরও বেশি তোলা দিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, অবস্থার কোনো পরিবর্তন হবে না। আপনি বলুন তো, কলকাতার সমস্ত রাস্তাগুলোকে একমুখী করা হয়েছে, তারপরে কি হয়েছে? রাস্তার দুধারে আপনি দেখুন গাড়ি, কার পার্কিং। অর্থাৎ আমি রাস্তাকে একমুখী করলাম কিন্তু কার পার্কিং করে দিলাম। এই কার পার্কিংয়ে এত কোটি কোটি টাকা কে নেয়? এ তো পুরসভায় যায় না, এগুলো তো সব বেআইনি কার পার্কিং। তা উনি উঠিয়ে দিন না, ওনার ক্ষমতা আছে। এই ক্যানিং স্ট্রিট, বড়বাজার, এই সমস্ত এলাকা, ওই চাঁদনি চক, এখানে ফুটপাত দখল করে ব্যবসা চলছে, তো ওনার ক্ষমতা আছে নাকি ওখানে হাত দেওয়ার? শেওড়াপুলিতে একটা রাস্তা আছে জানেন, ওই রেল লাইন থেকে পেরিয়ে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার, সেই রাস্তাটা পুরো বন্ধ, একটা বড় চওড়া রাস্তা, কারণ সেখানে বাজার বসে। আপনি কোনো সভ্য দেশে দেখেছেন? আমি ওনাকে সারা পশ্চিমবাংলাতে কিছু করতে বলছি না, উনি যে জায়গা থেকে রাজনৈতিক আন্দোলন করে আজকে ক্ষমতায় এসছেন, সেই সিঙ্গুরে উনি একবার যান। উনি তো কৃষি জমি প্রেমে, 999 একর জমির প্রেমে টাটাকে ওখান থেকে তাড়ালেন। টাটার সংস্থায় যে কর্মসংস্থানের সুযোগ ছিল, টাটার কারখানাকে কেন্দ্র করে আরও যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো, সেইগুলো তো ধ্বংস করলেন টাটার প্রতিদ্বন্দ্বী শিল্পপতিদের প্ররোচনায়, তাদের অর্থে, তাদের পরিকল্পনায়। তা আজকে সিঙ্গুরে চলুন, গিয়ে সেখানে দেখুন, সেখানে সমস্ত জবরদখল, এবং সেখানে নদীর খাত বুঝিয়ে দখল, বা জলাভূমি বুঝিয়ে বাড়ি নয়াঞ্জলি দখল, সেগুলো, এবং কৃষি জমিতে বেআইনি নির্মাণ, সেগুলো উনি ভাঙার ব্যবস্থা করুন। দেখব কত ক্ষমতা।